বন্ধুরা, আজকের গল্পটা অন্যরকম হতে শুরু করেছে, তাই পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। আমার নাম ইভা। সেই রাতের কথা ভাবলে এখনও শরীর শিউরে ওঠে। সেদিন রাতে আমাদের বাড়ির পেছনের অরণ্যে লুকিয়ে আমি আমার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে গিয়েছিলাম। আমার প্রিয়তম সেই সুযোগে আমায় সেই নির্জনে পেয়ে ভালোবাসার আদান প্রদান করতে লাগলো। আমিও ভালোবাসার আবেশে আমার প্রেমিককে আদর করতে মগ্ন হয়ে পড়েছিলাম। ঠিক তখনই তাকে দেখে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, কারণ ওই সময় আমার ছোট বোন নীলা আমাদের সামনে এসে জোরে জোরে হাততালি দিয়ে বলে উঠল, বা দিদি, তোর লজ্জা করে না? রাতের অন্ধকারে অরণ্যের মধ্যে এই ছেলেটার সঙ্গে নিজের সম্মান ক্ষয় করতে এসেছিস? বিয়ের আগেই একটা ছেলের সাথে মজা করছিস? ছি! সেই সময় আমি ভয়ে আমার ছোট বোনের হাতে পায়ে ধরে বলেছিলাম যে এই কথাটা যেন কাউকে না বলে। এরপর আমার ছোট বোন আমার সাথে যা করেছিল সেটা শুনলে আপনাদেরও আত্মা কেঁপে উঠবে। আসলে আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, আর আমার মা তো ছোটবেলাতেই আমাকে ছেড়ে পৃথিবী থেকে চলে গিয়েছিলেন। মায়ের মৃত্যুর পর আমার বাবাই আমার সব ছিলেন। বাবা আমাকে এত ভালোবাসতেন যে শুধুমাত্র আমার জন্য আর দ্বিতীয় বিয়ে করেননি। তখন আমি ব্যাংকের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। যেহেতু আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, তাই আমার নিজের উপর বিশ্বাস ছিল যে আমি খুব দ্রুত পরীক্ষায় পাশ করে ব্যাংকে চাকরি পেয়ে যাব। কিন্তু চাকরি পাওয়ার পর আমার বাবা বাড়িতে একা থাকবেন, এই কথাটা ভেবেও আমার খুব চিন্তা হতো। তাই আমি বাবাকে বলেছিলাম যে তিনি যেন দ্বিতীয় বিয়ে করে একজন মাকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু আমার বাবা কোনোভাবেই দ্বিতীয় বিয়ে করতে রাজি হননি। আমি যখন বাবাকে বিয়ের কথা বলেছিলাম, বাবা বলেছিলেন, ইভা, আমার যদি বিয়ে করার হতো তাহলে আমি অনেক আগেই করে নিতাম। এখন তোর বয়স 24 বছর, আর আমারও তো অনেক বয়স হয়ে গেছে। এই বয়সে আমি বিয়ে করলে লোকে কি বলবে? আর এমনিতেও আমার কারো প্রয়োজন নেই। তুই আমার পাশে থাকলেই আমার আর কাউকে লাগবে না। তিনি আরও বলেছিলেন, আমি চাই না এই বয়সে যাকে মুয়ে আনবো সেই তোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করুক। আমি এসব একদম সহ্য করতে পারবো না। বাবা যখন বিয়ে করতে রাজি হলেন না, তখন আমি আমার দিব্যি দিয়ে অনেক জোর করে বলেছিলাম যে বাবা যদি দ্বিতীয় বিয়ে না করেন তাহলে আমার চাকরির পর বাবার দেখাশোনা কে করবে। আমি যখন অনেক জোরাজোরি করেছিলাম, তখন বাবা শুধু আমার খাতিরে বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন। মালতী আন্টিমাকে বিয়ে করে বাবা তাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলেন। আসলে মালতী আন্টিমার স্বামী বেশ কয়েক বছর আগে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। তারপর মালতী আন্টিও আর দ্বিতীয় বিয়ে করেননি। তাই আমি বাবাকে বলেছিলাম মালতী আন্টিমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলে তারও একটা আশ্রয় হবে। সেই দিন যখন বাবা মালতী আন্টিমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলেন, তখন আমি খুব খুশি ছিলাম এবং ভেবেছিলাম মালতী আন্টি আমার বাবার খুব খেয়াল রাখবেন, আর আমিও মন দিয়ে নিজের পড়াশুনো করতে পারবো। কিন্তু বাবার বিয়ের পর তো আমার সঙ্গে সবকিছু উল্টোটাই হয়েছিল। মালতী আন্টিমার একটা মেয়ে ছিল, সে আমার চেয়ে বয়সে 2 বছরের বড় ছিল। তার নাম ছিল নীলা। সেদিন সেও আমাদের বাড়িতে এসেছিল। যেহেতু তার মা আমার বাবাকে বিয়ে করেছিলেন, তাই সম্পর্ক অনুযায়ী আমার বাবাও তার বাবা ছিলেন। আমার বাবার অনেক সম্পত্তি ছিল, আর আমাদের বাড়িটাও অনেক বড় ছিল। সেদিন যখন আমার সৎ মায়ের সাথে আমার সৎ বোনও আমাদের বাড়িতে চলে এলো, তখন প্রথম দিনই আমার সৎ বোন আমার উপর জুলুম করেছিল। আসলে আমি রাতে জেগে পড়াশুনো করতাম। বাবার বিয়ের দিনও আমি রাত জেগে পড়াশুনো করছিলাম এবং বাড়ির সবাই শুয়ে পড়েছিল। রাত 2টোয় যখন আমি নিজের ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলাম, তখন দেখলাম আমার বাবা নিজের সুন্দর শোবার ঘরটা ছেড়ে ড্রয়িং রুমের একটা সোফায় শুয়ে আছেন। আমি এটা দেখে অবাক হয়েছিলাম যে বাবার তো সেদিন আমার সৎ মায়ের সঙ্গে প্রথম রাত ছিল, তাহলে বাবা কেন আমার সৎ মাকে একা ছেড়ে এই সোফার উপর শুয়ে আছেন? আমি তো ভেবেছিলাম বাবা অনেক বছর পর আবার নতুন করে নিজের জীবন সঙ্গিনীকে পেয়ে খুশি হবেন এবং তার সঙ্গে সময় কাটাবেন। কিন্তু এখানে তো সবকিছু উল্টো হচ্ছিল। বাবাকে সোফায় শুয়ে থাকতে দেখে আমি দ্রুত তাকে ঘুম থেকে তুলে জিজ্ঞেস করলাম যে, বাবা, তুমি নিজের ঘর ছেড়ে মাকে একা রেখে কেন এখানে সোফার উপর শুয়ে আছো? বাবা তখন প্রথমে আমাকে সত্যি কথা বলতে রাজি হলেন না, কিন্তু আমার সন্দেহ হচ্ছিল যে বাবার হয়তো আমার সৎ মায়ের কোনো কথা নিয়ে ঝামেলা হয়েছে। আমি যখন বাবাকে অনেক জোর করে জিজ্ঞেস করলাম যে তাদের মধ্যে কেন ঝামেলা হয়েছে, তখন বাবা বাধ্য হয়ে আমাকে সব সত্যি কথাগুলো বলেছিলেন। আসলে যেটা আমার শোবার ঘর ছিল, সেই ঘরটাই নাকি নীলা নিতে চেয়েছিল। নীলা তার মাকে গিয়ে বলেছিল যে সে আমার শোবার ঘরে থাকতে চায়। কিন্তু আমি যখনই নীলাকে বলেছিলাম যে আমার শোবার ঘরে অনেক জিনিসপত্র আছে, সেগুলো ছেলে আমার অন্য ঘরে থাকা হবে না, তখন নীলা তার মাকে বলেছিল যে যেমন করেই হোক সে নাকি আমার ঘরটাই নেবে।
সেই রাতে যখন বাবা আমার সৎ মায়ের সঙ্গে সময় কাটানোর জন্য গিয়েছিলেন, তখন আমার সৎ মা কেঁদে কেঁদে বলেছিলেন, তোমাকে বিয়ে করে হয়তো আমি ভুল করেছি, কারণ নীলার যদি একটা ছোট্ট আবদার তুমি পূরণ করতে না পারো তাহলে তুমি কেমন বাবা। এরপর বাবা যখন মাকে জিজ্ঞেস করেছিলেন যে নীলা কি চাইছে, তখন আমার সৎ মা বলেছিলেন যে নীলা আমার শোবার ঘরে থাকতে চায়। তখন আমার বাবা মাকে বলেছিলেন ইভা ওই ঘর ছেড়ে অন্য ঘরে যাবে না, কারণ ইভা ছোটবেলা থেকে ওই ঘরে থাকে এবং ওই ঘরে তার অনেক বই খাতা এবং ছোটবেলার অনেক স্মৃতি আছে, তাই ইভা কোনো মতেই ওই ঘর ছেড়ে অন্য ঘরে যাবে না। এই কথাটা বলে বাবার রাগ করে নিজের বিছানা নিয়ে নিচে এসে সোফায় শুয়ে পড়েছিলেন। আমি তখন বাবার হাত ধরে বলেছিলাম, তুমি সামান্য একটা ঘরের জন্য আজকে মায়ের সঙ্গে ঝামেলা করেছ, কোনো ব্যাপার না, ওই ঘরটার সব জিনিসপত্র আমি কাল সকালে বের করে পাশের ঘরে চলে যাব আর নীলা দিদিকে আমার ঘর দিয়ে দেব। বাবা তখন বলেছিলেন, এটা করার কোনো দরকার নেই, কারণ ওই ঘরে তুই ছোট থেকে আছিস, আমি চাই না এদের জন্য আমার মেয়ের কোনো কষ্ট হোক। আমি তখন বাবাকে বলেছিলাম, এতে আমার কোনো কষ্ট হবে না, তুমি মাকে গিয়ে বলে দাও যে কালকের মধ্যে আমি ঘরটা ছেড়ে পাশের ঘরে চলে যাব। তুমি যেমন সবসময় আমার কথা ভাবো, আমিও তোমার কথা ভেবে সামান্য এটুক কাজ তোমার জন্য করতে পারবো না। সেই সময় বাবা আমার কথা শুনে আমাকে বুকে জড়িয়ে ধরে অনেক আদর করে বলেছিলেন, আমার মেয়ের মতো এত ভালো ও বুদ্ধিমতী আর কেউ নেই। পরদিন সকালবেলা আমি পাশের ঘরে চলে গিয়েছিলাম এবং আমার সৎ বোন নীলা আমার ঘরে চলে গেল। এমনকি ধীরে ধীরে আমার সৎ বোন আমাকে দিয়েই বাড়ির সমস্ত কাজ করানো শুরু করলো আর বলতো, এত এত পড়াশুনো করে কোনো লাভ নেই, বাড়ির কাজকর্ম করলে শ্বশুরবাড়ি গিয়ে অনেক সাহায্য হবে। আমার সৎ মা ও বোন আমাকে দিয়ে ঘরের সব কাজ করাতো। এভাবে বেশ কিছুদিন চলার পর একদিন আমার বাবা যখন নিজের চোখে দেখলেন যে আমি বাথরুমে কাপড় কাচ্ছিলাম, তখন বাবা আমার সৎ মাকে বলেছিলেন, তুমি ভালোভাবেই জানো যে আমার মেয়ে কিছুদিন পরেই ব্যাংকের পরীক্ষা দেবে, আর তুমি কেন ওকে দিয়ে বাড়ির কাজকর্ম করাচ্ছ? একটা কথা খুব ভালোভাবে জেনে রাখো, আমার মেয়ে কিন্তু বাড়ির কোনো কাজকর্ম করবে না এবং ওর যাতে বিশেষ খেয়াল রাখা হয়, তাই রান্নাবান্না ছাড়া বাড়ির বাকি সমস্ত কাজকর্ম নীলাকে করতে বলবে। এরপরে যাতে আমি না দেখি যে ইভা পড়াশুনো ছেড়ে বাড়ির কোনো কাজকর্ম করছে। সেই সময় কিন্তু আমার সৎ মা বাবার সঙ্গে ঝগড়া করেছিলেন এবং বলেছিলেন, তুমি কি শুধুমাত্র নিজের মেয়ের কথা ভেবে আমাকে বিয়ে করেছিলে, যাতে আমি এই বাড়ির সমস্ত কাজ করি আর তোমার মেয়ে পায়ের উপর পা তুলে বসে বসে খায়? আমি কিন্তু বলে দিচ্ছি, আমি চাকুরের মতো বাড়ির সমস্ত কাজ করতে পারবো না। আমার বাবা কিন্তু সেই সময় সৎ মাকে হুমকি দিয়ে বলেছিলেন যে তিনি যদি বাবার কথা না শোনেন এবং আমাকে দিয়ে যদি বাড়ির কাজকর্ম করান, তাহলে বাবা তাদেরকে বাড়ি থেকে বের করে দেবেন। বাবার হুমকি পাওয়ার পর থেকে আমার সৎ বোন ও সৎ মা আমাকে দিয়ে আর বাড়ির কাজকর্ম করাতো না। এমনকি আমার সৎ বোন নীলা, সে তো সবসময় আমাকে দিয়ে তার কিছু না কিছু ফরমাইশ পূরণ করাতো। আমি যখনই নিজের পড়াশুনো করতাম, তখনই আমার সৎ বোন এসে কিছু না কিছু ফরমাইশ করত। যখন বুঝতে পারলাম যে আমার সৎ বোন ও মা আসার পর আমার পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে, তখন অনেক সময় আমি তাদের কাজ করতে বারণ করতাম। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি যাদেরকে নিজের ভেবেছিলাম তারা কোনোদিন আমাকে নিজের মনেই করেনি। ভেবেছিলাম আমার সৎ বোন ও মা আমাকে নিজেদের মতো করে ভালোবাসবে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম যে তারা আমাকে মোটেই পছন্দ করত না। তারা শুধু এটাই চেয়েছিল যে আমাকে যে কোনোভাবেই বাড়ি থেকে বের করে দেবে এবং আমার বাবার সব সম্পত্তি তারা নিজেদের নামে করে নেবে। কিন্তু বাবার ভয় তারা আমাকে কিছুই বলতে পারত না। কিন্তু সেই রাতের পর আমার জীবনের সব কিছু পাল্টে যায়। সেই রাতে একটা সময় আমি চুপচাপ বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমাদের বাড়ির পেছনে যে ছোট বাগান ছিল, সেই বাগানের দিকে গিয়ে আমি একটা গাছের আড়ালে বসেছিলাম। ঠিক তখনই পেছন দিক থেকে সে আমাকে জড়িয়ে ধরেছিল আর অনেক আদর করতে শুরু করেছিল। তারপর মনে হলো যেন আমাদের বাড়ির দরজা খুলে আমার সৎ বোন নীলা বারবার এটাই বলছিল যে বাড়ির পেছনে কে আছে। সে যখন খুঁজতে খুঁজতে আমাদের দিকে আসছিল, তখন আমি ভয় পেয়ে দ্রুত বাড়ির প্রধান দরজার সামনে এসে বললাম, নীলা দিদি, তুমি কাকে খোঁজো? এখানে কেউ নেই। তখন আমার সৎ বোন আমাকে রাতে বাড়ির বাইরে দেখে জিজ্ঞেস করলো, তুই এত রাতে বাড়ির বাইরে কি করছিস? আর আমার মনে হচ্ছে এখানে যেন কেউ ছিল।
আমি তখন আমার সৎ বোনকে ভালো করে বুঝিয়ে বললাম যে এখানে কেউ নেই, আমি ছিলাম, কারণ আমার ঘুম আসছিল না, তাই আমি একটু বাইরে বেরিয়েছিলাম। তারপর তাকে বুঝিয়ে ঘরের ভেতরে যেতে বললাম। সে যখন আমার কথা বিশ্বাস করে ঘরের ভেতরে চলে গেল, তখন আবার আমি চুপচাপ বাড়ির পেছনের বাগানে ফিরে এলাম। এরপর একটা গাছের আড়ালে আমরা দুজনেই সময় কাটাচ্ছিলাম। আসলে প্রত্যেকদিন রাতে সবাই শুয়ে যাওয়ার পর আমি প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য আমাদের বাড়ির পেছনের বাগানে যেতাম। আর সে যখন আমাকে আদর করত, তখন আমি একটা সীমার মধ্যে থেকে তাকে আদর করার অনুমতি দিতাম। আমি কখনোই আমার প্রেমিকের সঙ্গে সীমা অতিক্রম করিনি। কিন্তু সেই সময় যখন আমার প্রেমিক আমার হাত ধরে কপালে চুমু দিচ্ছিল, ঠিক তখনই আমার সৎ বোন আমাদের সামনে দাঁড়িয়ে জোরে জোরে হাততালি দিয়ে বলল, বাহ, দারুণ ব্যাপার তো, তাহলে এত রাতে তুই লুকিয়ে এই ছেলেটার সঙ্গে এইসব কাজ করিস? আমরা তো জানতাম যে তুই রাত জেগে পড়াশুনো করিস, তোর এই হচ্ছে পড়াশুনো? তোর বাবা তো খুব গর্ব করে বলে যে আমার মেয়ে ইভা খুব ভালো, আমার মেয়ের মতো আর কারো মেয়ে নেই। আমার তো তখনই সন্দেহ হয়েছিল যখন তুই এত রাতে বাড়ির বাইরে দাঁড়িয়েছিলি। আমি তখনই বুঝে গিয়েছিলাম যে তুই আমার থেকে কিছু একটা লুকাচ্ছিস, তাই আমি নাটক করে ঘরের ভেতরে চলে গিয়েছিলাম। কিন্তু আবার চুপচাপ বাড়ির বাইরে এসে যখন তোকে খোঁজা শুরু করলাম, তখন দেখলাম তুই এই অরণ্যের ভেতরে আছিস। আমি যখন বাবাকে তোর ব্যাপারে এই কথাগুলো বলবো, তখন তোর কি অবস্থা হবে ভেবে দেখেছিস? এরপর নীলা আমার হাত ধরে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে গেল। সেই সময় আমার বাবা মা যেহেতু উপরের ঘরে ঘুমোচ্ছিলেন, তাই তারা আমাদের ব্যাপারে কিছুই জানতে পারেননি। এরপর আমার সৎ মা মোবাইল বের করে আমাকে যা দেখিয়েছিল, সেটা দেখার পর তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল, কারণ সেই মোবাইলের মধ্যে আমাদের দুজনের সব কিছু রেকর্ড করে রেখেছিল। ভিডিওটা দেখার পর আমি আমার সৎ বোনের কাছে 2 হাত জোর করে বলেছিলাম, দিদি, আমি তোমার সব কথা মানতে রাজি আছি, কিন্তু তুমি এই ভিডিওটা কাউকে দেখাবে না। তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি শুধু আমার এই ভিডিওটা মুছে দাও। আমার সৎ বোন তখন আমার গালে হাত দিয়ে বলল, ঠিক আছে, ভিডিওটা আমি মুছে দেব, কিন্তু একটা শর্তে, যদি তুই বাড়ির সব কাজকর্ম করিস, তাহলে এই ভিডিওটা আমি কাউকে দেখাবো না। আর হ্যাঁ, বাড়ির সব কাজকর্ম করার সাথে তুই নিজের বাবাকে কিভাবে সামলাবি, সেটাও কিন্তু সম্পূর্ণ তোর ব্যাপার। তোর বাবা যাতে তোকে বাড়ির কাজকর্ম করতে দেখে আমার মায়ের ওপর যাতে রাগারাগি না করে, সেটাও তোকেই দেখতে হবে। এই কথাগুলো বলে সে হুমকি দিয়ে আমার ঘর থেকে বেরিয়ে চলে গেল। পরদিন সকালবেলা বাবা যখন বাড়িতে ছিলেন না, সেই সময় আমার সৎ মা বললেন, আমি বাড়ির কাজকর্ম করতে পারবো না, তোরা কোথায় খাবি না খাবি দেখে নে, আমি আর একটা কাজও করতে পারবো না। সেই সময় আমার সৎ বোন তার মাকে বলল, মা, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য একটা ভালো ব্যবস্থা করেছি, আর আজকের পর থেকে তোমাকে কোনো কাজকর্ম করতে হবে না। আজকের পর থেকে তো বাড়ির সব কাজকর্ম ইভা করবে। সেই দিনের পর থেকে আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে নিজের পড়াশোনা বাদ দিয়ে বাড়ির সব কাজকর্ম করতে হতো। আর যখনই বাবা বাড়িতে আসতেন, তখনই আমি নাটক করে বই নিয়ে পড়তে বসে যেতাম, যাতে বাবা জানতে না পারেন যে আমি কী কারণে বাড়ির সব কাজকর্ম করছি। সেই দিনের পর থেকে আমার বোনের ভয়ে আমার প্রেমিকের সঙ্গেও দেখা সাক্ষাৎ করা বন্ধ করে দিয়েছিলাম। তারপর সেদিন রাতে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। যখন রাত 1টায় আমার নিজের চোখে দেখে ফেলি যে আমার সৎ বোন জোর করে আমার প্রেমিকের জামা কাপড় খুলে সে নিজের মনের শখ পূরণ করছিল। এমনকি সে আমার প্রেমিককে বলেছিল, তুমি ঠিক সেইভাবে ভালোবাসো যেভাবে তুমি ইভাকে জড়িয়ে ধরে ভালোবাসো, আমিও সেই ভালোবাসাটা তোমার কাছ থেকে পেতে চাই। সেই সময় কিন্তু আমার প্রেমিক অয়ন নীলাকে অনেক বাধা দিয়েছিল। আমার প্রেমিক যখন আমার সৎ বোনের কথা মানতে রাজি হলো না, তখন আমার বোন আমার প্রেমিককে ওই ভিডিওটি দেখিয়ে হুমকি দিয়েছিল যে সে যদি তার সঙ্গে সম্পর্ক না করে, তাহলে কিন্তু আমাদের দুজনের ওই ভিডিওটি ভাইরাল করে দেবে। আমার প্রেমিক তখন ভয়ে নীলার সঙ্গে সব কিছু করেছিল। আসলে নীলা লুকিয়ে আমার মোবাইল থেকে আমার প্রেমিককে মেসেজ করেছিল যে রাতের বেলা সে তার সঙ্গে দেখা করতে চায়। আমার প্রেমিক তখন ভেবেছিল যে ওই মেসেজটা হয়তো আমার মোবাইল থেকে আমিই তাকে করেছি। এরপর আমার প্রেমিক যখন রাতবেলা ওই গাছের আড়ালে আমার জন্য অপেক্ষা করছিল, তারপর আমার বোন যখন আমার প্রেমিকের সামনে গিয়ে দাঁড়িয়েছিল, তখন আমার প্রেমিক বলেছিল, তুমি এখানে কি করছো, আর ইভা কোথায় আছে? আমার বোন তখন বলেছিল, আজকের পর থেকে ইভা নয়, আমি তোমার সঙ্গে দেখা করতে আসব, আর আমাকেও ঠিক সেইভাবে ভালোবাসতে হবে যেভাবে তুমি দিদিকে ভালোবাসো, কারণ তোমাকে দেখার পর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার প্রেমিক তখন আমার বোনকে বলেছিল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ইভাকে ভালোবাসি, তোমাকে নয়। আর এইসব স্বপ্ন দেখা বন্ধ করো যে আমি তোমাকে কোনোদিন ভালোবাসবো। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। তখন আমার সৎ বোন আমার প্রেমিককে তার মোবাইলে রেকর্ড করা আমাদের দুজনের ভিডিওটা দেখিয়ে হুমকি দিয়েছিল।
আমার বোন আমার প্রেমিককে বলেছিল, আমি তোমার কাছে জোর করে ভালোবাসা পাবো না ঠিকই, কিন্তু হুমকি দিয়ে তো অবশ্যই পাবো, তাই বেশি বাড়াবাড়ি করলে তোমাদের দুজনের এই ভিডিওটা আমি ভাইরাল করে দেব, তাই আমি যেটা বলছি তোমাকে সেটাই করতে হবে। সেদিন নিজের চোখে আমি সব কিছু দেখার পর আমার বোনকে বলেছিলাম, তোমার সাহস কি করে হলো আমার প্রেমিকের সঙ্গে এসব কাজ করার? তুমি নিজে আমাকে অয়নের থেকে দূরে করে এসব নোংরামি করলে। তোমার লজ্জা করে না অন্যের ভালোবাসা কেড়ে নিতে? তুমি যতই চেষ্টা করো না কেন, অয়ন তোমাকে কোনোদিন মন থেকে ভালোবাসতে পারবে না, কারণ অয়ন তো আমাকে ভালোবাসে, আর হুমকি দিয়ে অন্যের ভালোবাসাকে কোনোদিন পাওয়া যায় না। আমার সব কথা শোনার পর বোন বলল, তোর এসব ফালতু কথা শোনার আমার কাছে সময় নেই, আর এমনিতেও আমি অয়নকে ভালোবেসে ফেলেছি, তাই অয়ন শুধু আমার, আর তোকেই বাড়ি থেকে চলে যেতে হবে, না হলে আমি কিন্তু তোদের দুজনের ওই রঙ্গবাজি ভিডিওটা ভাইরাল করে দেব। তখন কিন্তু তুই আর তোর বাবা বাইরে কাউকে মুখ দেখানোর যোগ্য থাকবি না, তাই আজকের রাতের মধ্যেই তোকেই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর অয়নকে তো আমিই বিয়ে করব। এরপর আমার বোন আমাকে একটা চিঠি লিখতে বলল। সেই চিঠিতে নাকি আমাকে লিখতে হবে যে আমি নিজের ইচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি যখন নীলার কথা মতো চিঠি লিখতে রাজি হলাম না, তখন সে আমাকে বলল, কোনো ব্যাপার না, তুই লিখতে না পারলেও তোর হয়ে আমি চিঠিটা লিখে দিচ্ছি। তারপর সে নিজের মতো করে চিঠিটা লিখে আমার হাতে ধরিয়ে দিয়ে বলেছিল, এই চিঠিটা তোর বাবার ঘরে রেখে দিয়ে আয় এবং তাড়াতাড়ি এই ঘর ছেড়ে বেরিয়ে যা। সেই সময় আমি নীলার হাতে পায়ে ধরে বলেছিলাম যে সে যাতে আমার সঙ্গে এত অন্যায় অত্যাচার না করে, কিন্তু সে আমার কোনো কথা শুনল না। বোন যখন আমাকে হুমকি দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছিল, ঠিক তখনই আমার বাবা ঘরের ভেতরে এসেছিলেন এবং বাবা নীলাকে আমার ঘর থেকে বের হতে দেখেছিলেন। সেই সময় আমি ঘর ছেড়ে যাওয়ার জন্য বাধ্য হয়ে একটা ব্যাগের মধ্যে নিজের জামাকাপড় গোছাচ্ছিলাম, আর আমার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে যাচ্ছিল। আমাকে ওই অবস্থায় দেখে বাবা ঘরের ভেতরে এসে আমার কাছে এসে অনেক ঘাবড়ে গিয়ে আমার চোখের জল মুছে জিজ্ঞাসা করলেন, মা তুই এইভাবে কাঁদছিস কেন? তোর কি হয়েছে? নীলা কি তোকে কিছু বলেছে? আমি তখন নিজের আবেগ ধরে রাখতে না পেরে বাবার হাত ধরে মাথা নিচু করে বলেছিলাম, বাবা আমি অনেক বড় ভুল কাজ করে ফেলেছি, তাই আজকেই আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এছাড়া আমার কাছে তো আর কোনো উপায় নেই। বাবা তখন আমার কথা শুনে বলেছিলেন, তুই এই ধরনের কথা কেন বলছিস মা? তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না, তোর ছাড়া আমার কেউ নেই। তোর কি হয়েছে আমাকে সব সত্যি কথা খুলে বল, আমি সব কিছু ঠিক করে দেব। আমি তখন বাবাকে সব সত্যি কথা বলেছিলাম যে আমি অয়ন নামের একটা ছেলেকে খুব ভালোবাসতাম এবং তার সঙ্গে প্রত্যেক দিন রাতে আমাদের বাড়ির পেছনের বাগানে দেখা করতাম। সেদিন রাতে আমি যখন লুকিয়ে অয়নের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তখন অয়ন আমাকে আদর করছিল। ঠিক সেই সময় নীলা আমাদের ভিডিও করেছিল এবং সে ওই ভিডিওটি দেখিয়ে আমাকে প্রত্যেক দিন হুমকি দিত, আর তার হুমকির ভয়ে আমি বাড়ির সব কাজকর্ম করতাম। শুধু তাই নয়, সে আমার প্রেমিককে ভয় দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কও করেছিল, আর এখন সে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। সে বলেছে আমি যাতে এই কথাগুলো তোমাকে না বলি, কিন্তু বাবা আমি তোমাকে এই কথাগুলো না বলে আর থাকতে পারলাম না। বাবা আমাকে ক্ষমা করে দাও, কিন্তু এই কথাটা সত্যি যে আমি আর অয়ন একে অপরকে অনেক ভালোবাসি। সেদিন রাতে নীলা অয়নের সঙ্গে যা করেছিল সেই সব কিছু কিন্তু অয়ন আবার আমাকে ফোন করে বলেছিল, আর সে ওই ভিডিওটি দেখিয়ে আমাকে বলেছে আমি যদি আজকের মধ্যে এই বাড়ি না ছেড়ে যাই, তাহলে সে নাকি আমার আর অয়নের ওই ভিডিওটি ভাইরাল করে দেবে। ভেবেছিলাম বাবা হয়তো সব কিছু শোনার পর আমাকে বকা দেবেন বা আমার গালে হয়তো 2-3টে থাপ্পড় মারবেন, কিন্তু বাবা আমার কান্না দেখে আর সব সত্যি কথা শোনার পর আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিলেন, এই কারণেই আমি দ্বিতীয় বিয়ে করতে চাইনি, শুধুমাত্র তোর কথা শুনে আমি ওই মহিলাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু ওই মহিলা ও তার মেয়ে মিলে তোর উপর এত অত্যাচার করবে আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি। এরপর বাবা বলেছিলেন, ইভা তোর পরীক্ষাতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে মা, তাই এই সব কথা ভুলে গিয়ে তুই নিজের পড়াশোনায় মনোযোগ দে, বাকি সব কিছু কিন্তু আমার উপর ছেড়ে দে, এবার দেখ আমি কিভাবে ওদের মা মেয়েকে শোধরাই। পরদিন সকালবেলা বাবা উকিলকে আমাদের বাড়িতে নিয়ে এসে নিজের সমস্ত জমি জমা সম্পত্তি বাড়িঘর সব কিছু কিন্তু আমার নামে লিখেছিলেন। সেই সময় আমার সৎমা ও বোন বাবাকে বলেছিল, তুমি কিভাবে সব কিছু শুধু ইভার নামে করতে পারলে, কারণ তোমার তো আর একটা মেয়ে আছে, নীলারও তো অধিকার আছে তোমার জমি জমা ও সম্পত্তির ওপর। আমার বাবা তখন অনেক রেগে আমার সৎমা ও বোনকে বলেছিলেন, তোমাদের কোনো অধিকার নেই আমার জমি জমা ও সম্পত্তির ওপর, কারণ তোমাদের দুজনের ব্যবহার যদি ভালো হতো তাহলে আজ আমাকে কিছুই বলতে হতো না।